সম্মানিত সুধী, প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে আমি সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। গতকাল বিমান দুর্ঘটনায় আমাদের কোমলমতি কিছু শিক্ষার্থী আপনার অকালেই ঝরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তাদের এই ছোট ছোট শিশুদের আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন তাদেরকে, এবং যারা এখনও বেঁচে আছেন, যারা এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে আপনার চিকিৎসারত অবস্থা রয়েছেন, যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমরা আল্লাহর কাছে দোয়া চাই যাতে তারা দ্রুত সুস্থ হয়ে যায়। এই মুহূর্তে আমরা বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মোড় দেখছি, যেই রাজনৈতিক মোড়টা নিয়েই আজকে আমি আলোচনা করব। এই প্রেক্ষাপটটা আসলে এই যারা রাজনীতিবিদ তারাই এই বিষয়টা সৃষ্টি করে থাকে। আপনারা জানেন যে গত 5ই আগস্ট 24 সালের 5ই আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং এদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি এই দেশ থেকে চলে যেতে বাধ্য হয় এবং তাকে বাংলাদেশের একটি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে তাকে ভারতে পৌঁছিয়ে দেওয়া হয়, যার কারণে আমরা কখনোই এই বিষয়টা বলতে পারি না যে তাকে তিনি এই দেশ থেকে চলে গেছেন। আসলে তাকে সেনাবাহিনীর বিমানে হেলিকপ্টারে করে ভারতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটাই আসলে সঠিক শব্দ উচ্চারণ করাটা আমার কাছে আমি মনে করি। এর সাথে সাথে বিএনপির যে গত 16 বছরের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, জাতীয় পার্টির ইতিহাস এবং ইসলামিক যেই দলগুলো সবগুলোর ইতিহাস যদি আমরা এই আজকে আলোচনা করি, সময় অতটা পাবো না। তারপরও আমি প্রত্যেকটি দলের বিভিন্ন আঙ্গিকে এই 1 মিনিট কিংবা 2 মিনিট করে কথা বলতে চাই। প্রথমে যদি আমরা মনে করি আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তাদের যে স্বেচ্ছাচারিতা, তাদের যে রুক্ষ ব্যবহার, এদেশের আলেম ওলামারা এই আপনার কথা বলতে পারেনি, আপনার বিএনপির কোনো নেতাকর্মী ঘরে থাকতে পারেনি, এমনকি এই দেশের যারা বিএনপির এই আপনার শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তাদেরকে এই আটক আদেশ, বিভিন্ন মিছিল মিটিংয়ে বিএনপির যখনই কোনো রকম মিছিল মিটিং হতো তখন ঠিক এর আগের দিন তাদেরকে গ্রেফতার করে যে একটা হয়রানিমূলক আচরণ করত আওয়ামী লীগ, সেই বিষয়টা এখন মনে হয় বিএনপি ভুলে গেছে। যদি বিএনপি ভুলে না যেত তাহলে আজকে যে বিএনপির অবস্থান, এই 11 মাসে 12 মাসে যে বিএনপির অবস্থান, সেটা হয়তো নেতিবাচক না হয়ে একটা সুস্থ ধারা, ইতিবাচক দৃষ্টিতে আমরা দেখতে পারতাম। এরপর আসেন আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের কথা। জামাত ইসলামী বাংলাদেশ সহ বিএনপির বেশ কয়েকটা নেতাকর্মীর ফাঁসি হয়েছে এই যুদ্ধ অপরাধী যে আন্দোলন আওয়ামী লীগের, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আসলে যে পরিমাণ বিএনপিতে যুদ্ধ অপরাধীরা আছে, জামাতে আছে, তার চাইতে কিন্তু কোনো অংশেই কম নেই এই আওয়ামী লীগে। আমি বাস্তব প্রমাণ, আমি এই যে যারা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে যারা দীর্ঘ 16 বছর এদেশে এই আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েছেন, আমি একটু কথা বলি। আমি মাঝে মাঝেই এই টঙ্গীতে যাই, আমি এখনও যাই, আমার একটা ব্যবসাও রয়েছে সেখানে। তো যেখানে যাই সেখানে দেখা যায় যে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা 24 ঘন্টা ড্রেস পরে আপনার মুক্তিযুদ্ধের এই লকেট গলায় ঝুলিয়ে তারা এই চায়ের আড্ডাস্থলে বসে থাকতো এবং তারা শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে বড় বড় কথা বলতেন। ঠিক যেদিনকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, ঠিক এরপর দিন সকালবেলা তাদের কোনো পাত্তা নেই টঙ্গী বাজারে। তারা এখন আর মুক্তিযোদ্ধা নয়। রিয়েল মুক্তিযোদ্ধা কখনো বিএনপি আসলেও যা হবে, আওয়ামী লীগ আসলেও তা হবে, জাতীয় পার্টি আসলে তা হবে, এই যে কোনো সরকারি ক্ষমতা আসুক,
একজন মুক্তিযোদ্ধা কখনো আওয়ামী লীগের হতে পারে না, একজন মুক্তিযোদ্ধা কখনো বিএনপির হতে পারে না, একজন মুক্তিযোদ্ধা কখনো এই জাতীয় পার্টির হতে পারে না। 1971 সালে এদেশের জন্য যারা এই পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে, আমাদের এদেশের জনসাধারণের পক্ষে যারা যুদ্ধ করেছেন তারাই হলো মুক্তিযোদ্ধা। এখানে কেন বিএনপি আসবে, কেন আওয়ামী লীগ আসবে, কেন জাতীয় পার্টি আসবে, কেন জামাত আসবে? তাহলে বোঝা গেল যে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ যাদেরকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে যাদেরকে লালন করেছেন, যাদেরকে এই দেশে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়েছেন, বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, প্রয়োজন বোধে আরও কিছু দিয়েছেন, আজকে তারা কিভাবে পালিয়ে থাকে? এই বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার। এখন তো বিএনপি কাউকে মারধর করছে না। বিএনপির যেই অবস্থান সেটা তো আমরা জানি, তাদের কিছু অপরাধ আছে, তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই কিছু চাঁদাবাজি, লুটপাট, তারপর দখলবাজি এইসবের সাথে সম্পৃক্ত, এটা সবাই জানে। এবং এই বিষয়টা নিয়ে বিএনপির যে এই আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বেশ কিছু নেতাকর্মীকে ছাঁটাই করে দিয়েছেন, তাদেরকে বিএনপি থেকে বরখাস্ত করেছেন। এমনকি তিনি এই 5ই আগস্টের পর তারেক রহমান বারবার বলেছেন যে তোমরা এমন কিছু মনে করো না যে বিএনপি খুব বেশি একটি বড় দল, খুব সহজেই ক্ষমতায় চলে আসবে। এবছর নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে, যে নির্বাচনটা তোমরা কল্পনা করতে পারবে না। এটা আমি মনে করি এই তারেক রহমানের যে দূরদৃষ্টি সম্পন্ন একটা রাজনৈতিক নেতৃত্বের একটা আবির্ভাব আমরা দেখছি। তারেক রহমানের যেই দূরদৃষ্টি সম্পন্ন একটা এই সমালোচনা, যেই সমালোচনাটা তিনি তার নিজের দলকে সমালোচনা করছেন, এটাই হলো রাজনীতির মূল মন্ত্র। এটাই হলো একেবারে যারা মূল রাজনীতিবিদ, যারা সঠিক রাজনীতির পথে আছে, যারা ইতিবাচক রাজনীতিতে এই আপনার পদার্পণ করতে চায়, তারা নিজের সমালোচনাটা আগে করবে, তার দলের সমালোচনাটা আগে করবে, তার দলকে আগে কন্ট্রোল করার চেষ্টা করবে। আজকে বিএনপি কেন বিতর্কিত, কেন সমালোচিত, কেন তারা আজকে জনগণের কাছ থেকে বেশ কিছুটা দূরে সরে চলে গেছে, তার একটাই কারণ, এই নেতাকর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারে। যে কন্ট্রোলিং পাওয়ারটা দরকার ছিল 5ই আগস্টের ঠিক এর পর দিন, অথচ সেই কাজটাকে এই বিএনপির যারা আপনার শীর্ষ পর্যায়ের নেতা, আজকে আমি একেবারেই ক্লিয়ার করে বলতে চাই, আমরা আলোচনা করি, আমরা কাউকে ভয় পেয়ে আলোচনা করি না, আর না হলে আমরা গণমাধ্যম কর্মী হতে পারতাম না। আজকে মির্জা আব্বাস যেভাবে কথা বলেন, রাজনৈতিক কোনো কথা না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তিনি মনে করছেন যে গত 16 বছর আগের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক। মির্জা আব্বাস যেসব কথাবার্তা বলেন, এখনকার তরুণ সমাজ সেটা খায় না। তরুণ সমাজ বাস্তববাদী বিশ্বাসী। তার কারণটা কি? তার কারণ হচ্ছে ওই 16 বছর আগে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে সুশিক্ষিত যদি হতো আপনার 34%, এখন 61%। তারপর ধরুন ফজলুর রহমান, স্থায়ী কমিটির সদস্য জনাব ফজলুর রহমান, তিনি তো একেবারেই মনে করুন যে এই দেশে একমাত্র বিএনপি ছাড়া কেউ রাজনীতি করতে পারবে না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে ভাসিয়ে দিচ্ছে, এনসিপিকে ভাসিয়ে দিচ্ছে। তারপর আছে আপনার এই শামসুজ্জামান দুদু, বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা, তিনি তার একই অবস্থা, তিনি মূত্র বিসর্জন দিয়ে একেবারেই এনসিপির নেতাদেরকে ভাসিয়ে দিচ্ছেন। মুতে ভাসিয়ে দেওয়াটা কি এত সহজ? এই দেশের রাজনীতি কি শুধু বিএনপির রাজনীতি? এদেশের রাজনীতি শুধু আওয়ামী লীগের রাজনীতি? এদেশের রাজনীতি কি শুধু জাতীয় পার্টির রাজনীতি? এই দেশের রাজনীতি কি শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের রাজনীতি? এদেশের রাজনীতি সাধারণ জনগণের রাজনীতি। এই সাধারণ জনগণ যদি খালি চোখটা উল্টিয়ে দেয়, তাহলে বিএনপির মতো রাজনীতিবিদরা এদেশে 1 ইঞ্চিও চান্স পাবে না। জাতীয় পার্টি ধূলিসাৎ হয়ে গেছে আওয়ামী লীগের সাথে, ফ্যাসিজমের সাথে সম্পৃক্ত ছিল বলে। এদেশের রাজনীতি জনগণ চোখ উল্টে দিয়েছে, একেবারে সাথে সাথে আওয়ামী লীগের পতন হয়ে গেছে। এতটা সহজ না ভাই।
এতটা সহজ হলে তাহলে এই 11 মাসে আজকে বিএনপির যে অবস্থান সেই অবস্থান কখনোই এরকম হতো না। এখন বর্তমানে বিএনপির ঘাড়ে পা দিয়ে এই আওয়ামী লীগ এই দেশে আবার রাজনীতিতে পুনঃ প্রবেশ করবে, এটা 100% নিশ্চিত। আমি আজকে বলে দিলাম। তার কারণটা কি? তার কারণ একটাই, বিএনপি ওই 16 বছর 40 বছর আগে রাজনীতি করেছে, সেই রাজনীতির প্রেক্ষাপট যদি এখন তুলে ধরে আমি মনে করব সবচেয়ে দুর্বল শ্রেণীর একটা রাজনৈতিক দল এখন বিএনপি। তার কারণ 16 বছরের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়। এখনকার প্রত্যেকটা আপনার ছাত্র সমাজ, যারা এদেশের এই সুশীল সমাজ রয়েছেন, তারা চিন্তা ভাবনা করতে শিখেছেন। আপনি অপরাধ করবেন, কেন আমি আপনাকে ভোট দেব? আপনি অপরাধের সাথে জড়িত হব, কেন আমি আপনাকে ভোট দিতে যাব? আমি তো আপনারটা খাই না, আমি তো বিএনপিটা খাই না, আমি জাতীয় পার্টির খাই না, আওয়ামী লীগের খাই না। আমি সকালবেলা হলে পরিশ্রম করতে যাই, আমি 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা পরিশ্রম করে আমি এক মুঠো অন্ন জোগাড় করি এবং আমার ছেলে মেয়েদেরকে আমি এই আপনার আবাসন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার আমি সব কিছুর চেষ্টা করি। কোনো সরকার এসে এদেশের সাধারণ মানুষের চিকিৎসার ব্যয়ভার বহন করেননি। কোনো সরকার এসে এদেশের খাদ্যের কোনো আপনার ব্যয়ভার বহন করেনি। আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় ছিলেন, তারা এই সিন্ডিকেট করে এই খাদ্যটাকে সিন্ডিকেট করে আলুর দাম 80 টাকা পর্যন্ত করেছিলেন। কই, এখন তো এই 25 টাকা কেজি, আজকে 1 বছর ধরে আলুর দাম। অন্তর্বর্তীকালীন সরকার তো একটিবারও আলুর দাম বাড়ায়নি, আপনার সবজির দাম বাড়ায়নি। তাহলে এই আলু এই 16 বছরে কোথায় গিয়েছিল? এগুলো সব সিন্ডিকেট ছিল। যার কারণে ভাই আমি আজকে বিএনপিকে বলছি, জাতীয় পার্টিকে বলছি, আওয়ামী লীগকে বলছি, জামাত, জাসদ, সব দলকে আমি আজকে একটা মেসেজ দিতে চাই যে আপনারা যে কোনো দলের হন না কেন, আপনারা যত বড় শক্তিশালী হন না কেন, আপনারা এদেশে আপনাদের জনসমর্থন যদি মনে করেন যে আপনাদের 99%, তাহলে সবচেয়ে আপনারা ভুল ব্যাখ্যার মধ্যে রয়েছেন। তার কারণ এদেশের মানুষ কারো ভাত খায় না। এদেশের মানুষ কখনোই কোনো রাজনীতিবিদদের এই আপনার চামচামি করে খায় না। চামচামি যারা করে, এটা এখনও আওয়ামী লীগের করছে, ভবিষ্যতেও করবে এবং বর্তমানেও করছে, অতীতেও করছে। অতএব এই শ্রেণীর সংখ্যা খুব কম। আপনার তেলবাজি করে চলার মতো মানুষ খুব কম এই দেশে এখন বর্তমানে। কারণ তেলবাজি করে যৎ সামান্য 3% লোক বেঁচে থাকতে পারে, আর 97% মানুষ তার কর্ম করেই বেঁচে থাকতে হয়। বিএনপির কিছু ভুল, যেই ভুলগুলো এখন তারা যদি শুধরে নিতে পারে, আমি মনে করি সেটা পিআর পদ্ধতিতে নির্বাচন হোক কিংবা পূর্বের পদ্ধতিতে নির্বাচন হোক, মিনিমাম এই আপনার 200 আসন পেয়ে বিএনপি নির্বাচিত হবে। আর যদি তাদের বিভিন্ন কর্মের যদি এই সিস্টেমটা যদি অব্যাহত থাকে, তাহলে আমার মনে হয় না যে মানুষ তাদেরকে ভোট দিবে কিংবা তাদের কথা শুনবে। তার কারণ আমি একটু আগে বলেছি যে এদেশের মানুষ এখন আর কারোর উপর নির্ভরশীল নয়, কোনো রাজনীতিবিদের উপর নির্ভরশীল নয়। তার কারণ আমি কেন আপনাকে ভোট দিতে যাব? আপনি আমার ক্ষতি করবেন, দেশের ক্ষতি করবেন, জনসাধারণের ক্ষতি করবেন, আমি কেন ভোট দিতে যাব? আমরা মনে করি তারেক রহমানের যে নির্দেশ আছে, তারেক রহমান যেভাবে নির্দেশ দিয়েছেন যে এই সব কটি নির্দেশ যদি 31 দফা যদি নির্দেশ জনগণ মেনে নেয়, কিংবা এই নেতাকর্মীদের মধ্যে যদি কোনো প্রকার অপরাধ বোধ কাজ না করে, তারা যদি দেশের জনগণকে ভালোবেসে কাজে এগিয়ে আসে, তাহলেই মনে করি যে বিএনপি হয়তোবা এই পিআর পদ্ধতি আর পূর্বের পদ্ধতি যেই পদ্ধতিতেই হোক তারা ক্ষমতায় আসবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।